স্বল্প সময়ের নোটিশে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমার মতামত উপস্থাপনের লক্ষ্যে আপনাদেরকে যে আহ্বান করেছি তাতে সাড়া দিয়ে এখানে আসার জন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রতিনিধি হিসাবে জাতীয় বেতন কমিশন 2025-এ খণ্ডকালীন সদস্য হিসাবে বিগত 27শে জুলাই 2025 তারিখে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হই। আমাকে উক্ত কমিশনে কাজের সুযোগ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমান পে কমিশনের আওতাভুক্ত পে কমিশনের কার্যপরিধিটা কতটুকু, এটা একটা কোশ্চেন আসবে বা আপনারা ফেস করতে পারেন। কমিশনের যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনটাতে বিস্তারিত বলা আছে যে এই কমিশনটা সরকারি কর্মকর্তা কর্মচারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারপরে আপনার সরকারি অন্যান্য প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি ব্যাংক, পাবলিক বিশ্ববিদ্যালয়, এই সবগুলোর আওতাভুক্ত। এর মধ্যে অনেকগুলো কার্যপরিধির মধ্যে একটা সুস্পষ্টভাবে বলা আছে যে কমিশনের কার্যপরিধি বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা পূর্বক সুপারিশমালা প্রণয়ন করবে। তাহলে এই যে অন্যান্য সুবিধাকে পর্যালোচনা পূর্বক যে কথাটা বলেছে, এতে আমি মনে করি কমিশনকে একটা ডিসক্রিশনারি পাওয়ার দেয়া আছে, একটা অবারিত একটা সুযোগ দেয়া আছে যে কমিশন যদি মনে করে যে 21শ শতাব্দীর চাহিদা মোতাবেক, যুগের চাহিদা মোতাবেক বাস্তবসম্মত কোনো ধরনের প্রস্তাবনা নিয়ে যাওয়া যায়, সেটা ইচ্ছা করলে কমিশন নিতে পারে, আমলে নিতে পারে। কিন্তু শুধুমাত্র যদি মাইন্ডসেটটা এইভাবে থাকে যে শুধু বেতন ভাতা নিয়ে আমি কাজটা করব, তাহলে কিন্তু অনেক জিনিস অ্যাড্রেস করা যাবে না। কিন্তু আমি মনে করি এই টিওআর এর মধ্যে অন্যান্য সুবিধা পর্যালোচনা পর্বক যেহেতু সুপারিশ করার কথা বলা হয়েছে, কমিশনকে একটি সুন্দর একটা ডিসক্রিশনারি একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে তাকে কাজ করার জন্য, তার হাত পা বেঁধে দেয় নাই। কিন্তু আমি মনে করি যে এই ন্যায়সঙ্গত বাস্তবভিত্তিক এবং যুগোপযোগী বেতন এবং প্রণোদনা কাঠামো সুপারিশ করার জন্য কমিশনের অবারিত সুযোগ রয়েছে। কমিশনের বিজ্ঞ সদস্যদের সদিচ্ছাটাই এখানে মুখ্য ভূমিকা পালন করবে। ওনারা যদি ইচ্ছা করে তাহলে ওনারা গতানুগতিক ধারার বাইরে গিয়েও মোটামুটি কমিশনের এই কাজগুলো সুন্দরভাবে যুগোপযোগী করতে পারে। বর্তমান যে প্রেক্ষাপটটা আমি একটু বলি আপনাকে, কমিশনের এই কার্যাবলী চলমান অবস্থায় কেন কমিশন কাজ করতে পারে, যে এই যে কমিশন গত 5-6 মাস যাবত চলমান অবস্থায় আছে, এখনো কমিশনের কাজটা চলমান আছে। এর মধ্যেই আপনার প্রাথমিক শিক্ষকদের, যে প্রাথমিকের যে প্রধান শিক্ষক, ওনাদের কিন্তু সরকার বেতন গ্রেড আপগ্রেড দিয়েছে। 2025 সালের নভেম্বর মাসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী মেডিকেল উচ্চশিক্ষায় যতগুলো বাংলাদেশে কলেজ আছে, প্রায় 60টির মতো কলেজ, 60 কলেজ আছে, ওই কলেজগুলোতে যে কর্মরত শিক্ষকরা আছেন তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে, ইমপ্লিমেন্ট করেছে যে তাদের বেসিক যে স্যালারি তার 70% এখন থেকে প্রণোদনা দেওয়া হবে, অন্যান্যগুলো বাদ দিয়ে। এটা হচ্ছে যে এই যে মেডিকেল শিক্ষাতে, উচ্চশিক্ষাতে আপনার শিক্ষকদের একটা বিরাট ঘাটতি দেখা যাচ্ছে। এই তাহলে এটা হচ্ছে একটা। তারপরে বাংলাদেশের মধ্যে বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে যেগুলি সরকার কর্তৃক অনুমোদিত উচ্চতর বেতন কাঠামো কিন্তু এখনো আছে। যেমন ধরেন BIBM, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, BICM, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, এগুলো কিন্তু সব সরকারি প্রতিষ্ঠান বা সরকার পরিচালিত প্রতিষ্ঠান। সেখানে কিন্তু বেতন কাঠামোটাতে দেখা যাচ্ছে যে ওখানেও আপনার ধরেন এই যে শিক্ষা গবেষণা এই কাজগুলো হচ্ছে, সেখানে আপনার শিক্ষকদের বেতনগুলো প্রতিটি স্তরে ডাবলের বেশি, দ্বিগুণের বেশি ওখানে করা আছে। তো আমরা চাই যে হ্যাঁ, তারা অবশ্যই ডিজার্ভ করে, কারণ আপনি এই ধরনের যদি সুযোগ সুবিধা দেওয়া না হয় তাহলে এই শিক্ষা গবেষণা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে মেধাবীদের আকৃষ্ট করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে যে প্রস্তাবগুলো আসছে কমিশনে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন, গবেষণা এবং উদ্ভাবনের একটা হাব হিসাবে যাতে এই বিশ্ববিদ্যালয়গুলো ভবিষ্যতে এই দেশে কার্যকর ভূমিকা পালন করতে পারে। তবে এতদিন আমাদের এই রিসার্চ এবং ইনোভেশনের কথাটা আমরা দীর্ঘদিন বলে আসছি,
কিন্তু এর সাথে যে ইনসেন্টিভের যে একটা মেকানিজম কানেক্ট করতে হয় সেই জিনিসটা আনফর্চুনেটলি ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে ছিল না। আমরা আপ্রাণ চেষ্টা করেছি বা কমিশনে আমরা বলারও চেষ্টা করেছি যে এই বিষয়টাকে যাতে আমলে নেওয়া হয়, যে রিসার্চ এবং ইনোভেশন, এই যে পাবলিকেশন, এগুলোর সাথে যাতে একটা ইনসেন্টিভ মেকানিজম যাতে সরাসরি যুক্ত করা হয়। আমি এখানে অনেকগুলো প্রস্তাব, যেটা বললাম যে আমরা মোটামুটি 33টা প্রস্তাব ওখানে ছিল। এই প্রস্তাবগুলো শুধুমাত্র যে আমি বিশ্ববিদ্যালয় সেটা না, আমরা উচ্চশিক্ষাকে সামনে রেখেও কিন্তু অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছিলাম। যেমন ধরেন, আমরা যদি বলি যে এই যে বাংলাদেশের টারশিয়ারি লেভেলে কলেজগুলোতেও কিন্তু আমাদের উচ্চশিক্ষার দ্বার প্রসারিত আছে, কিন্তু কলেজগুলোর অবস্থা আপনারা বুঝতে পারছেন। ওখানে বিসিএস এডুকেশন সেক্টরের যে শিক্ষকরা ওখানে আছেন, ওনাদের ব্যাপারেও আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে ওখানে অধ্যাপক যে পদে যারা যাবেন ওনারা 4র্থ গ্রেড পর্যন্ত ওখানে গিয়ে থাকেন, এর উপরে ওনাদের যাওয়ার আর কোনো ধরনের সুযোগ বর্তমানে নাই। 2015 সালের যে পে কমিশনটা ছিল সেখানে আরেক ধাপ উপরে যাওয়ার সুযোগ ছিল, সেটাও রহিত করা হয়েছে। তো আমরা বলেছি যে কলেজ শিক্ষকদেরও যারা বিসিএস এডুকেশন সেক্টর থেকে যাচ্ছেন ওনাদেরকেও 3য় গ্রেড, 2য় গ্রেড, 1ম গ্রেডে যাওয়ার জন্য যে কোনো ধরনের মেকানিজম বের করে যাতে একটা সুযোগ দেওয়া হয়, তা না হলে একটা বিরাট একটা উচ্চশিক্ষার একটা দ্বার, ওখানে একটা শিক্ষকদের একটা বঞ্চনার শিকার হচ্ছে। আমরা উচ্চশিক্ষার ব্যাপারে, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের ব্যাপারটিকেও আমরা নিয়ে আসার চেষ্টা করেছি একটু নতুনত্ব নিয়ে। আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা সহকারী এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট, এই জিনিসগুলো বা এই প্রস্তাবনাগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, যেখানে আমাদের মেধাবী শিক্ষার্থীরা সামান্য সম্মানের বিনিময়ে বেশ উপকৃত হবে এবং দেশের একটা রিসার্চ কালচার বা অন্যান্য একটা নতুন একটা অ্যাক্টিভিটির সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে। আমরা কিছু জায়গায় বলেছি যে বিশ্ববিদ্যালয়গুলোকে স্কলারশিপ ফান্ড, এন্ডোমেন্ট ফান্ড, একটা থোক বরাদ্দ যদি দেওয়া হয় তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ঠিক রেখে বিশ্ববিদ্যালয়গুলো যাতে তাদের আর্থিক সক্ষমতা দিয়ে শিক্ষার্থীদের যাতে সাহায্য সহযোগিতা করতে পারে। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।